হিলিং হার্টের আমাদের নিয়মিত আয়োজন, যে আমাদের ফেসবুক এবং ইউটিউব লাইভ, এখানে আপনার স্বাগতম ডক্টর। কেমন আছেন ডক্টর? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। আমি ভালো আছি। আপনি কেমন আছেন সিস্টার? হ্যাঁ, আমিও ভালো আছি। হ্যাঁ, আজ যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই ডক্টর, সেটা হচ্ছে যে একটা বাস্তব উদাহরণ দিতে চাই। যে কয়েক মাস আগে আমাদের এলাকায়, বাড্ডা এলাকায়, একজন মা তার নিজের সন্তানকে গলা টিপে মেরে ফেলেছে। তো এই নিউজটা খুব মানে ফোকাসড হয়েছে, এবং অনেকে বলছে কি অলক্ষী মা, এই সন্তানকে সে মেরে ফেললো। আসলে এটা যে একটা মেন্টাল হেলথ ইস্যু, যেটাকে বলা হয় পোস্টপার্টাম ডিপ্রেশন, এটি অনেকে জানে না। তাই আজ আপনার সাথে যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাই সেটা হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন বা বেবি ব্লু। তাহলে ডক্টর, আপনি যদি একটুখানি মেডিকেল সাইড থেকে বলেন যে এই পোস্টপার্টাম ডিপ্রেশনটা আসলে কি। ধন্যবাদ। আপনি খুব চমৎকার একটা টপিক আজকে নিয়েছেন। এটা যদিও খুব বেশিও দেখা যায় না, কিন্তু এই সমস্ত নিউজগুলো মাঝে মাঝে পত্রিকায় আসে বা আমরা ফেসবুকে দেখি। মানে এগুলো আমাদেরকে অনেকটা স্তম্ভিত করে দেয় যে কেন, বা আমরা মানে অনেকটা মানে অবিশ্বাস হয়ে যায় যে কেন আমরা এরকম একটা মা কেন তার বাচ্চাকে মেরে ফেলবে। এর পিছনেও যে বৈজ্ঞানিক কারণ আছে এটা আমরা অনেকেই জানি। তো আমি কিছু বলছি, বেবি ব্লু যেটা আপনি বলছেন বা ম্যাটারনাল সাইকোসিস, বেবি ব্লু যেটা আর পোস্টপার্টাম ডিপ্রেশন যেটা, সেটা একটু ডিফারেন্ট। বেবি ব্লু যেটা, এটা হচ্ছে মায়ের প্রসবের পর পরই হতে পারে। হ্যাঁ, 3 থেকে 14 দিন পর্যন্ত এটা স্থায়িত্ব থাকবে, এবং এখানে কোনো মানে মেডিকেল ট্রিটমেন্ট প্রয়োজন পড়ে না। শুধুমাত্র ফ্যামিলি সাপোর্ট যদি পায় মা, সবার যদি সহযোগিতা, সবার যদি মেন্টাল সাপোর্ট পায়, তাহলে মোটামুটি এটা কিউর হয়ে যায়। কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশন যেটা, সেটা একটু ডিফারেন্ট একটা বিষয়। এখানে আপনার শুধু শুরু হয় হচ্ছে বাচ্চা প্রসবের 2 সপ্তাহ পরে থেকে, এবং সেটা টানা বহুদিন এরকম চলতে পারে। এবং এক্ষেত্রে দেখা যায় যে মা কখনো কখনো দেখা যায় প্রচন্ড মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, বাচ্চার প্রতি বিরক্ত করছে, বাচ্চার ক্ষেত্রে দূর দূর করছে, বা বাচ্চাকে অনেক ক্ষেত্রে দুধ দিচ্ছে না, বুকে দুধ দিচ্ছে না, বা অনেক ক্ষেত্রে সে বাচ্চাকে তার আপদ মনে করছে। অনেক ক্ষেত্রে সে গায়েবী আওয়াজ শুনে যে বলছে যে এটা নিশ্চয়ই কোনো শত্রু, একে মেরে ফেলতে হবে, একে মেরে ফেলতে হবে। বাচ্চা মা গলা টিপে মারতেও চলে যাচ্ছে, অনেক ক্ষেত্রে মেরেও ফেলছে। এটা পোস্টপার্টাম ডিপ্রেশন, এই জিনিসটা। তাহলে আপনি যেটা বলছেন যে বেবি ব্লু যেটা হয় সেটা যে পারিবারিক সাপোর্ট, কারণ একজন মা যখন সন্তান জন্ম দেয় তখন অলরেডি কিন্তু সে অনেক ক্লান্ত থাকে। যদি একটা আনন্দের সংবাদ, যেটা মানে বলবো যে ইউজ স্ট্রেস, যে এতদিন পর্যন্ত সন্তানটা গর্ভে ধারণ করেছে, এই সন্তান নিয়ে অনেক জল্পনা কল্পনা, এবং মায়ের বডির উপর দিয়ে অনেক কিছু যায় যখন সন্তান জন্মগ্রহণ করে, তখন পারিবারিক যে সাপোর্ট, যে শ্বশুর শাশুড়ি বা স্বামী বা অন্যান্য যারা আছে আত্মীয় স্বজন, তাদের সাপোর্ট পেলে এই যে বেবি ব্লু সেটা ওভারকাম করা সম্ভব। তবে পোস্টপার্টাম ডিপ্রেশন যেটা, সেটার জন্য আসলে আপনি যেটা বলছেন যে অনেকগুলো লক্ষণের কথা বলেছেন, যে লক্ষণগুলো যদি দেখি তাহলেই আমরা মানে সতর্ক হব যে তার পোস্টপার্টাম ডিপ্রেশন। এটাই তো বলছেন ডক্টর? জি, এক্ষেত্রে আমি একটু ভুলে গেছিলাম। বেবি ব্লু কিছু লক্ষণগুলো আমি বলে দিচ্ছি। বেবি ব্লু হলে যেটা হয়, যেটা বাচ্চা প্রসবের 3 থেকে 14 দিনের মধ্যে হয়, সেটা হচ্ছে বাচ্চার মা মেজাজটা শুধু খিটখিটে থাকে, কিন্তু মা কিন্তু বাচ্চাকে হার্ম করতে চাবে না। হ্যাঁ, বাচ্চা মাকে হার্ম করতে মানে মা বাচ্চাকে হার্ম করবে না, কিন্তু তার মেজাজ খিটখিটে থাকবে। সে সবার সাথে খারাপ ব্যবহার করবে, বা একটু বিরক্ত, সবকিছু বিরক্তি ভাব থাকবে। এটা হচ্ছে বেবি ব্লু ইয়া লক্ষণ। কিন্তু পোস্টমর্টম ডিপ্রেশনে যেটা হবে, সেটা হচ্ছে মানে বাচ্চার মা বাচ্চার প্রতি মানে ইয়া হয়ে থাকবে, আর বাচ্চাকে সে মনে করবে তার জীবনে একটা উপদ্রব, তাহলে এই বাচ্চাকে মনে করবে তার একটা শত্রু, এই বাচ্চাকে সে হার্ম করতে চাবে আর কি। এটা হচ্ছে মানে মোটা ডিফারেন্সটা। হ্যাঁ, যে যে ডিফারেন্সটা বলেছেন, যে হ্যাঁ অবশ্যই যে পোস্টপার্টাম ডিপ্রেশনে যে যে সুইসাইডাল যে টেন্ডেন্সি নিজের প্রতি হতে পারে, সন্তানকে মানে মেরে ফেলা, যে হোমিসাইডের সেই টেন্ডেন্সিটা থাকতে পারে। এটা এটা আপনি বলেছেন, এটা মেজর ডিফারেন্স। হ্যাঁ, আর আসলে যে পোস্টপার্টাম ডিপ্রেশন যেটা হয় একজন নারীর যদি বা একজন মায়ের যদি হয়, আগে মানে সন্তান জন্মের আগেও কি কোনো ধরনের লক্ষণ তার মধ্যে দেখা যায়, কি মনে করেন আপনি? এক্ষেত্রে কিছু কিছু ফ্যাক্ট আছে, যেমন বাচ্চার মা যদি আগে থেকে ডিপ্রেস থাকে, হ্যাঁ, সেটা একটা ফ্যাক্টর হতে পারে। বা ফ্যামিলিতে যদি আগে থেকে ডিসহারমোনি থাকে,
সেটা একটা ফ্যাক্টর হতে পারে, বা কোনো স্ট্রেসের মধ্যে যদি থাকে সেটা জব স্ট্রেস হতে পারে, ইকোনমিক প্রেশার হতে পারে, বা ফ্যামিলিয়ার প্রেশার হতে পারে, সেটা একটা হতে পারে। এবং যদি বাচ্চা মা যদি আগে থেকেই যদি সিজোফ্রেনিক হয়ে থাকে, বা এই যে বাইপোলার ডিসঅর্ডার যদি বাচ্চার মায়ের আগে হিস্ট্রি থাকে, সেটা একটা হ্যাঁ ফ্যাক্টর হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি বিভিন্ন ফ্যাক্টরের কথা বলেছেন। আমি একজন ক্লায়েন্ট ডিল করেছিলাম ডক্টর, যে যিনি হচ্ছে আইভিএফ করেছেন, তার সন্তান জন্ম নিয়েছে আইভিএফ এর মাধ্যমে। আচ্ছা উনি ইন্ডিয়াতে হ্যাঁ চিকিৎসা নিয়েছেন। তবে উনি যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছিলেন, তখন ইন্ডিয়া থেকে উনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন আমাদের সেন্টারে আমার সাথে, যে তার বেশ কিছু সমস্যা হচ্ছে। বিশেষ করে স্বামী বলছে যে আমার টুইন বেবি হয়েছে, দুইজনকে আমার ওয়াইফ মেরে ফেলতে চাচ্ছে, কারণ সে বলছে যে তাদের জন্য তার ঘুম হয় না, এই বেবিগুলো অনেক বেশি ডিস্টার্ব করে, কেন জন্ম হয়েছে, নানান ধরনের নেগেটিভ কথা বলছে। তারা এয়ারপোর্ট থেকে সরাসরি আমাদের সেন্টারে এসে সেশন নেওয়ার জন্য। আসলে তখন তার সাথে কথা বলে যেটা পাওয়া গেল, যে মা এই যে ডিপ্রেশনের যে ফ্যাক্টরগুলো বলেছেন যে কি কি কজ হতে পারে, উনি যে ব্যাপারটা নিয়ে কথা বলছেন, উনি যেহেতু মানে মুসলিম ধর্মের ছিলেন, অনেকেই তাকে উল্টাপাল্টা কথা বলেছে যে এটা হারাম, আইভিএফ হারাম, ন্যাচারালি বাচ্চা হতে হবে। এই কথাগুলি উনি যে 9 মাস হসপিটালে ছিলেন, ওখানে যে আইভিএফ করে পুরো টাইমটা ওখানে ছিলেন, উনি অনেক নেগেটিভ কথা শুনেছেন আমাদের কাছ থেকে। এটা শুনে উনি এটা আত্মস্থ করেছেন এবং মনে হচ্ছে যে উনি এই আইভিএফ করে একটা হারাম কাজ করে ফেলেছেন, নিজেকে উনি কোনোভাবে মাফ করতে পারছিলেন না। অপরাধ এইটা একটা factor হচ্ছিল। হ্যাঁ বলেন স্যার। উনি একটা অপরাধ বোধে ভুগছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপরাধ বোধ যে সে ধর্মীয় অনুশাসন অবমাননা করেছে। তাহলে এটা একটা ফ্যাক্টর, যে পরিবেশগত ভাবে আমরা কি পাই, মানুষ কি বলে, অন্যের ডিপ্রেশন তৈরি করে। হ্যাঁ এরকম। তাহলে আপনি বলেছেন যে জন্মের আগে মানে সন্তান জন্মের আগেও যদি কোনো ধরনের কারণ থাকে, আর কি কি কারণে একজন মায়ের মানে পোস্টপার্টাম ডিপ্রেশনটা হতে পারে? ওই যে যেগুলো বললাম সেগুলোর সাথে ধরেন বাচ্চা মা যদি আগে থেকে সাইকোসিসে ভুগতে থাকে, সেটা হতে পারে। তারপরে ধরেন আপনার বাচ্চা মায়ের বয়সটা যদি একটু বেশি হয়, বেশি বয়সে যদি বাচ্চা মানে উনি যদি মা হন আর কি, সেটা একটা হতে পারে। এবং বাচ্চা জন্ম দিতে যে বাচ্চা মায়ের যদি বেশি কষ্ট হয়, বিশেষ করে যে প্রলং লেবার যেটাকে বলে আর কি, মানে দেখা গেল যে নর্মাল ডেলিভারি করার জন্য বাচ্চার মা হয়তো 18 ঘন্টা হয়তো ওই প্রসব লেবার রুমে ছিলেন, বা ওইটা তার মেন্টালি দেখে ট্রমাটাইজ যদি করে ফেলে আর কি এই জিনিসটা, সেটা কেন হতে পারে আর কি। তাহলে যেটা আপনি বলছেন বিভিন্ন কারণগুলো আপনি বলেছেন, এখন কোন একজন মা পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগছেন নাকি বেবি ব্লুতে ভুগছেন, সেটা আমরা কিভাবে আসলে অ্যাসেস করতে পারি, মানে সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি মায়ের এই সমস্যাগুলো হচ্ছে? কোনো মেজার করার জন্য কোনো স্কেল বা কোনো ধরনের কি করতে পারি আমরা, বা কার কাছে যেতে পারি? যে স্কেল একটা আছে, ইউকে তে এটা ফলো করে। আর এমন বাংলাদেশে আমরা জাস্ট সিমটম বেস দেখে আর কি, যে ডিউরেশনটা কবে থেকে, যেটা যদি বাচ্চা প্রসবের পরে যদি হয়ে থাকে, 2 থেকে 3 দিনের মধ্যে যদি হয়ে থাকে, এবং তাহলে সেটা হচ্ছে বেবি ব্লু আর কি। কিন্তু যদি সেটা 2 সপ্তাহ পরের থেকে যদি শুরু হয়, এবং সেটা যদি পারসিস্ট করে মিনিমাম অন্তত 2 সপ্তাহ, সেই ক্ষেত্রে পোস্টপার্টাম ডিপ্রেশন এটা ধরে নেওয়া যায়। সাথে যদি বাচ্চা মায়ের কিছু আচরণগত যে পার্থক্যগুলো, যেটা ওই যে আমি যেটা বললাম যে বেটার আর ব্লু হলে বাচ্চা মা কিন্তু বাচ্চার প্রতি কোনো হার্মফুল হবে না, কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশন বাচ্চার মা কিন্তু বাচ্চাকে হার্মফুল হবে, বাচ্চাকে মেরে ফেলতে চাবে। এটা হচ্ছে বড় থাকে একটা ডিফারেন্স আর কি দুইটা। হ্যাঁ, তাহলে আপনি যেটা বলেছেন যে পোস্টপার্টাম ডিপ্রেশন হলে এটা মোর রিস্ক না, রিস্ক ফ্যাক্টর আছে তখন। বাচ্চা মা এবং বাচ্চা দুজনেই হার্ম হওয়ার সম্ভাবনা এমন হতে পারে, বাচ্চা মা বাচ্চাকে মেরে ফেলতে পারে, নিজে সুইসাইড করে ফেলতে পারে। এটা আচ্ছা, তাহলে আপনি এই যে রিস্ক ফ্যাক্টর এগুলো কমানোর জন্য পরিবারের ভূমিকা কি, বা আত্মীয় স্বজন, আমি বলবো যে যেহেতু মা সন্তান জন্ম দিচ্ছে, সেখানে হাজবেন্ডের ভূমিকা কি, যেন তার স্ত্রী এই প্রবলেম থেকে বের হয়ে আসতে পারে, কি ভূমিকা থাকতে পারে? ধন্যবাদ, খুব চমৎকার একটা প্রসঙ্গ আপনি এনেছেন। হ্যাঁ, এটা আসলে সবারই জানা উচিত আমি মনে করি, যে আসলে মানে প্রতিটা প্রেগনেন্সি হওয়া উচিত প্ল্যান প্রেগনেন্সি। হ্যাঁ, বাচ্চা যেন মা যেন মেন্টালি প্রিপেয়ার হয়, যখন বাচ্চা বাচ্চা মা কনসিভ করে, উনি যেন মেন্টালি প্রিপেয়ার থাকেন কনসিভ করছে বা সন্তান নিতে চাচ্ছে। অনেক ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সির কারণে কিন্তু এইগুলো হয়।
এবার দেখা গেল হুম যে হুট করে মানে বাচ্চার মা মেন্টালি প্রিপেয়ার না, উনি হয়তো কনসিভ করে ফেলছেন। এখন সেটা হুম উনি ওই যে বাচ্চাটাকে উনি ধারণ করেছেন, কিন্তু মানসিক ভাবে উনি কিন্তু বাচ্চা মানে লালন পালনের জন্য উনি একদম তখন প্রস্তুত হুম নন, একটা হুম বিষয়। কিন্তু আমি আচ্ছা, মনে করি প্রস্তুতি। আচ্ছা। হুম প্রেগনেন্সি এটা একটা থাকে। হুম হুম ফ্যামিলিতে অবশ্যই ফ্যামিলি এখানে বিশেষ করে হাজবেন্ড অবশ্যই তার প্রতি ইয়ে থাকবেন, মানে মানে সহমর্মী থাকবেন। হ্যাঁ, যে তার হুম তার ওয়াইফের ওয়াইফের কারণে তো তিনি বাবা হচ্ছেন, তাই না? তার বংশধারা হুম এগিয়ে যাচ্ছে। তো ওয়াইফের প্রতি তার সহমর্মী থাকবে, তাকে সাপোর্টিভ হতে হবে, তার বিভিন্ন কাজে তাকে সাপোর্ট করতে হবে। উনি যদি কর্মজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে তাকে যে যতটুকু করা যায় সাপোর্ট দিতে হবে। বাসায় হুম যদি উনি থাকেন, ঘরের স্বাভাবিক যে কাজকর্মগুলো আছে সেখানে তাকে হুম যেভাবে সম্ভব হয় সেভাবে উনি সাপোর্ট দিবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মেন্টাল সাপোর্ট দিবে। বাচ্চা মা যেন কোনোভাবেই যেন মানে মানে মন খারাপ করে না থাকে, তার মনকে হাসি খুশি রাখতে হবে। যেভাবে যেভাবে যেগুলো বাচ্চার বাবাই বুঝবে আর কি, যে তার স্ত্রী কিভাবে খুশি থাকবে বা কি করবে সেটা ওনার ব্যক্তিগত করবে। আর সবচেয়ে হচ্ছে আশপাশে যারা থাকবে, হ্যাঁ, ফ্যামিলিদের হুম শ্বশুর শাশুড়ি বলেন, ননদ দেবর বলেন, প্রত্যেকেই তাদের এই বাচ্চা মায়ের প্রতি কি বলে সাপোর্টিভ থাকবে আর কি। হ্যাঁ, সব ধরনের হুম কাজগুলো যদি বাচ্চা মা একা আগে করে থাকতো, তো সকলে মিলে তখন তাকে সাপোর্ট দিবে, হেল্প করবে, যে মানে ভারী কাজগুলো থেকে তাকে বিরত রাখবে এবং সেই হুম সময় তাকে একটা উৎসাহ যোগাবে। অনেক ক্ষেত্রে শাশুড়িরা দেখা যায় যে মানে ওই ইয়ে করে, যে বলে যে আমরা কি আগে মা হইলেই, আমরা তো অনেকগুলো হ্যাঁ বাচ্চা হ্যাঁ পাচ্ছি, তুমি হ্যাঁ করতে যে এই অবস্থা কেন, যে এই সমস্ত যে হ্যাঁ কথাবার্তা এগুলোতে আসলে অনেকে কষ্ট পায় আর কি, মহিলারা কষ্ট পায়। ওইটার কারণে হ্যাঁ তাদেরকে ডিপ্রেশন হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি চমৎকারভাবে বলেছেন যে কয়েকটা সাপোর্টিং, কিভাবে আমরা সাপোর্ট বাড়িয়ে দিতে পারি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছেন। তবে আমিও দেখি যে আমার পেশাগত জীবনে যে যখন এই পোস্টপার্টাম ডিপ্রেশনে কাজ করি, তখন দেখি যে অনেক স্বামীরা এরকম মনে করে যে স্ত্রীর সাথে ঘুমাবে না, সন্তানকে কেন জন্ম করতে হবে, ঝামেলা করতে হবে, কারণ রাতে ঘুম হয় না। রাতে যখন তখন সন্তান চিৎকার করে, চেঁচামেচি করে, লাইট জ্বালায়, ওয়াইফ বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করে, আর পরে কিন্তু আমাকে কাজের চাকরিতে যেতে হবে। তাহলে এই ধরনের কমপ্লেন গুলা করে এবং স্ত্রীকে কোনোভাবেই সাপোর্ট দেয় না। আসলে আমি মনে করি যে পরিবারের সদস্য তো সাপোর্ট দিবে, তবে সবচেয়ে বড় সাপোর্টটা আসতে হবে স্বামীর কাছ থেকে। স্ত্রী যদি 1 ঘন্টা পর পর ব্রেস্ট ফিডিং করে ছোট্ট একটা বেবিকে, তাহলে স্ত্রীর কিন্তু ঘুম হচ্ছে না। তাহলে এখানে স্বামীকে কিন্তু এগিয়ে আসতে হবে স্ত্রীকে সাপোর্ট দেওয়ার জন্য। যে সে হয়তো বা কাছে থাকলো, চিৎকার চেঁচামেচি করলে কুলে নিল, যেন স্ত্রী অন্তত আধা ঘন্টা একটু রিল্যাক্স ভাবে শুইতে পারে। বা ছুটির দিনগুলোতে স্ত্রী যেন 2 ঘন্টা সময় ভোর রাতে ঘুমাতে পারে, সন্তানকে যত্ন নেওয়া, স্বামী যেন সন্তানকে যত্ন নেয়, বা শ্বশুর শাশুড়ি যারা আছে, যারা হেল্পিং হ্যান্ড আছে, তারা যেন সাহায্য করে। আমি এটা অনেক ইম্পর্টেন্ট মনে করি। তাহলে আমরা এখন আসি যে চিকিৎসা ব্যবস্থা। এই যে পোস্টপার্টাম ডিপ্রেশন, এই চিকিৎসা ব্যবস্থার যাওয়ার আগে একটুখানি প্রশ্ন করতে চাই, কোনো কারণে কি বেবি ব্লু, এটা কি পোস্টপার্টাম ডিপ্রেশনে নিতে পারে কিনা, রূপ নিতে পারে কিনা? বেবি ফ্লুটা সাধারণত সেলফ লিমিটিং, মানে এটা 14 দিনের মধ্যে ঠিক হয়ে যায় এটা, কিন্তু পোস্টমার্টম ডিপ্রেশন এটা অনেক দিন থাকতে পারে। তবে বেবি ফ্লুটা যদি হওয়ার পরে যদি ফ্যামিলি যে সাপোর্টিভ না হয়, সেক্ষেত্রে এটা যদি পারসিস্ট করে সেটা পোস্টমার্টম ডিপ্রেশনের দিকে যেতে পারে। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি খুবই ক্লিয়ার ভাবে বারবারই বলছেন, আমি আপনার কাছ থেকে আসলেই জানতে চাচ্ছি। এই জন্য এটা অনেকেই মিক্সড আপ করে ফেলে যে বেবি ব্লু এবং পোস্টপার্টাম ডিপ্রেশন বুঝি একই কথা। আসলে এটা দুটা ডিফারেন্ট জিনিস। তাহলে বেবি ব্লু থেকে সাপোর্ট না পেলে পোস্টপার্টাম হতে পারে, তাই না? কারো কারো ক্ষেত্রে হতে হতে পারে। পারে সেটা। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। আচ্ছা, এখন আসি যে এই যে পোস্টপার্টাম ডিপ্রেশন, এর চিকিৎসা ব্যবস্থাটা কি, কিভাবে আহ, তাদের চিকিৎসার জন্য নেওয়া যায়, কি করা যায়? এটা খুব চমৎকার একটা প্রশ্ন বলছেন, অনেকেই জানেন না মানে এটা ট্রিটমেন্টের সম্বন্ধে বা এটা কি ম্যানেজমেন্ট সম্বন্ধে। প্রথম হচ্ছে হুম, অনেকে হোম ম্যানেজমেন্ট। হ্যাঁ, হোম ম্যানেজমেন্ট হচ্ছে ফ্যামিলির সবাইকে তার প্রতি কেয়ারিং থাকা, তার প্রতি হ্যাঁ। সাপোর্টিভ থাকা, তাকে মানে মানে উৎসাহমূলক কথাবার্তা বলা, তাকে এমন কোনো হুম কথাবার্তা অন্য কোনো না বলা যাতে সে ডিসহার্টেড হতে পারে, সেটা একটা। আর পরে হুম হচ্ছে মেডিকেল সাপোর্ট, আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল সাপোর্ট। আর হুম বাচ্চা যদি বেশি হার্মফুল হয়, বেশি যদি ভায়োলেন্স হয়ে যায়, সেক্ষেত্রে তাকে হসপিটালাইজ করতেই হবে, সাইকিয়াট্রি ওয়ার্ডে তাকে ভর্তি করতে হবে। আর তাকে যদি সেরকম না হয়, সেক্ষেত্রে
যদি বেশি ভায়োলেন্ট যদি না হয়, কিন্তু তার মধ্যে যদি এই লক্ষণগুলো থেকে থাকে, অবশ্যই তাকে একদম সাইকিয়াট্রিস্টের ট্রিটমেন্টটা নিতে হবে। এক্ষেত্রে কিছু কিছু ওষুধ যেগুলো লং টার্ম খেতে হয়, যেমন অ্যান্টিসাইকোটিক ড্রাগস আছে কিছু, সিলেক্টিভ রিঅ্যাক্টিভ ইনহিবিটর গ্রুপের বেশ কিছু ওষুধ আছে যেগুলো লং টার্ম তাকে খেতে হয়। আর এটার পাশাপাশি তাকে সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর প্রয়োজন হয়, যেরকম সিবিটি একটা আছে, আইবিটি আছে, এগুলো তাদেরকে নিলে অনেকটা এই অবস্থা থেকে রিকভার করে আসতে পারে। হ্যাঁ, হ্যাঁ, আমরা মূলত ডক্টর যখন এই ধরনের সিভিয়ার কেসগুলো আসে তখন কি করি যে তাদেরকে অবশ্যই সাইকিয়াট্রিক মেডিসিন খেতে হবে, মেডিসিনের পাশাপাশি কাউন্সিলিং সেবাটা নিতে হবে। এবং কাউন্সিলিং এ আমরা বিভিন্নভাবে তার চিন্তা ভাবনাগুলোর পরিবর্তন করার জন্য কাজ করি, তার আবেগ অনুভূতিগুলো, তার আচরণগুলো পরিবর্তনের জন্য কাজ করি, এবং সেখানে এনশিওর করতে চাই তাদেরকে যে পারিবারিক সাপোর্টটা যেন তারা পায়। সে সাথে তাদের মন ভালো রাখার জন্য কিছু রেক্রিয়েশন, যেখান থেকে যে কাজগুলো সে আনন্দ পাবে, তার যে ভালো লাগার বিষয়গুলো ছিল সেগুলো যেন সে করতে পারে, তার চিন্তা ভাবনাগুলো যেন নেগেটিভ থেকে পজিটিভ হয় বা বাস্তবসম্মত চিন্তা ভাবনা হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি। আসলে সাইকিয়াট্রিক মেডিসিন এবং কাউন্সিলিং এর দুটো যখন একত্রে চলে, এই পোস্টপার্টাম ডিপ্রেশন থেকে বের হয়ে আসা অবশ্যই খুবই সহজ হয় এবং সফলভাবে তারা বের হয়ে নর্মাল জীবনযাপন করতে পারে। আর আপনি যেটা বলছেন যে বেবি ব্লু, অবশ্যই পারিবারিক সাপোর্ট পেলে তারা খুব দ্রুতই ওভারকাম করতে পারে। তাহলে ডক্টর, এখন আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটা মেসেজ বা একটা বার্তা, কি বার্তা দিতে চান এই আমাদের নারীরা, যে সমস্ত নারীরা সন্তান জন্ম দিচ্ছে তাদের সাহায্যে যেন তারা হাত বাড়ায়, কি বার্তা দিতে চান? ধন্যবাদ। আসলে বার্তা কিছুই না, সেটা হলো একটাই, যে প্রতিটি গর্ভধারণ হোক পরিকল্পিত, এটা একটা। এবং যখন একজন নারী যখন গর্ভধারণ করবেন তখন তার পরিবার এবং তার পারিপার্শ্বিক যেন তাকে যেন সহযোগিতা করে, এবং তাকে মানে এবং মানসিক ভাবে যেন তাকে কি বলে সাপোর্ট দেয় এবং সাহস যোগায়। অনেকে আছে যে দেখা যায় যে নেগেটিভ কথা বলতে থাকে, যে আমার বাচ্চা হতে যে এই হয়েছিল, এই হয়েছিল, বা আমার অমুকের বাচ্চা হতে যে এই সমস্যাগুলো হয়েছিল। এতে কিন্তু হয় কি, ওই মানে গর্ভধারণকারী নারী মনে মনে ভয় পেয়ে যায় বা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এই সমস্ত নেগেটিভ কথাবার্তা গুলো না বলে তাকে যদি সবচেয়ে ইতিবাচক কথা বলা যায় এবং তার কাজে কর্মে যদি একটু সহযোগিতা করা যায়, সাংসারিক কাজে বা পেশাগত কাজে তাকে যদি সহযোগিতা করা, তাহলে আমি মনে করি যে এটা খুব ভালো একটা মানে নিরাপদ প্রসব এবং পরবর্তী বাচ্চার মায়ের যে মানসিক এবং স্বাস্থ্য যেটা সেটা ভালো রাখার জন্য সহযোগিতা করবে। ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ ডক্টর আপনার সুন্দর বার্তার জন্য। আর আমিও বলবো যে অনেকেই এই পোস্টপার্টাম ডিপ্রেশন এবং বেবি ব্লু সম্পর্কে সচেতন না। আমি বলবো যে আমাদের যারা দর্শক আছেন, দয়া করে সচেতনমূলক কাজ করার জন্য আমাদের এই লাইভ প্রোগ্রামটি অন্যের সাথে শেয়ার করে দেন, বেশি বেশি করে শেয়ার করে দেন, যেন আমাদের নারীরা কোনোভাবে এই পোস্টপার্টাম ডিপ্রেশন না যায় কিংবা বেবি ব্লুতে সাফার না করে। তাহলে আমাদের মায়েরা ভালো থাকবে, সন্তানরা ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আমাদের সাথে থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।